নভেরা আহমেদ নামটা শুনলেই কেমন একটা রহস্যময় অনুভূতি হয় তাই না? তিনি শুধু একজন ভাস্করই নন, বরং বাংলাদেশের পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কে ছিলেন আসলে এই কিংবদন্তি শিল্পী? চলুন আজ তার সেই প্রায় হারিয়ে যাওয়া গল্পটাই খুঁজে বের করি। আচ্ছা, শহীদ মিনারের কথা তো আমরা সবাই জানি তাই না? আমাদের আবেগের জায়গা। কিন্তু যদি বলি এর মূল নকশাকারদের একজন ছিলেন একজন নারী, অনেকেই হয়তো অবাক হবেন। ভাবুন তো একবার, কে ছিলেন তিনি আর কেন তার নামটা আমরা সেভাবে শুনি না? দেখুন, শহীদ মিনার তো শুধু ইট পাথরের একটা স্থাপনা না, এটা আমাদের অস্তিত্বের প্রতীক। আর ঠিক এই প্রতীকের সঙ্গেই একেবারে শুরু থেকে জড়িয়ে আছে নভেরা আহমেদের নাম। তো চলুন দেখি কিভাবে তিনি এই বিশাল কাজের অংশ হলেন। ঘটনাটা ১৯৫৭ সালের। শহীদ মিনারের যে ফাইনাল ডিজাইনটা আমরা দেখি, সেটার অন্যতম মূল নকশাকার কিন্তু ছিলেন নভেরা আহমেদ। তিনি শিল্পী হামিদুর রহমানের সাথে একসাথে কাজ করেছেন। একদম প্রাথমিক মডেল থেকে শুরু করে ভাস্কর্যগুলোর ডিজাইন সবকিছুতেই তার ছোঁয়া ছিল। আর সত্যি বলতে এই কাজটাই তার শিল্পী জীবনের এক নতুন মোড় ঘুরিয়ে দিয়েছিল। তবে শহীদ মিনারের গল্পে আসার আগে চলুন একটু অতীতে ফিরে যাই। কারণ তারও আগে নভেরা আহমেদ ঢাকার আর্ট সিনের রীতিমতো একটা ঝড় তুলেছিলেন। ভাবা যায় সেই সময় দাঁড়িয়ে একজন নারী ভাস্কর্য শিল্পে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। কিভাবে? চলুন সেটাই দেখি। সময়টা ছিল ১৯৬০ সালের আগস্ট মাস। ঢাকায় তখন এমন একটা ঘটনা ঘটল যা ছিল এক কথায় ঐতিহাসিক। নভেরা আহমেদ আয়োজন করলেন তৎকালীন পূর্ব পাকিস্তানে কোনো ভাস্করের করা প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী। একটু চিন্তা করুন, সেই সময় ভাস্কর্যকে অনেকেই ভালো চোখে দেখত না, আর সেখানে একজন নারী এমন একটা দুঃসাহসিক কাজ করে বসলেন। আর এর ফলাফল পুরো ঢাকা শহরে সাড়া পড়ে গিয়েছিল, এতটাই যে তখনকার গভর্নর জেনারেল আজম খান নিজে এসেছিলেন প্রদর্শনী দেখতে। আর তিনি নভেরার কাজে এতটাই মুগ্ধ হন যে সাথে সাথে ১০,০০০ টাকার একটা অনুদান দিয়ে দেন, শুধু ভাস্কর্য শিল্পী প্রচারের জন্য। ভাবুন তো, সেই সময় ১০,০০০ টাকা মানে কি বিশাল একটা ব্যাপার ছিল। এই যে টাইমলাইনটা আমরা দেখছি, এটা কিন্তু নভেরার জীবনের একটা দারুণ সারাংশ। ঢাকার সেই তোলপাড় করা শুরু, তারপর আন্তর্জাতিক অঙ্গনে তার পা রাখা, আর শেষে গিয়ে তার কাজের স্বীকৃতি। প্রত্যেকটা ধাপেই তার শিল্প আর জীবন নতুন নতুন রূপ পেয়েছে। কিন্তু নভেরার জগৎটা শুধু দেশেই আটকে ছিল না। তার প্রতিভা, তার শিল্প তাকে নিয়ে গিয়েছিল বিশ্বের নানা কোণায়। আর সেখানেই তিনি খুঁজে পেয়েছিলেন নতুন সব অভিজ্ঞতা, নতুন সব অনুপ্রেরণা। যেমন ধরুন, ৬০-এর দশকে তিনি পশ্চিম পাকিস্তানে কাজ করেছেন। এরপর চলে যান বম্বেতে ভরতনাট্যম শিখতে। এই নাচটা কিন্তু তার ভাস্কর্যের মধ্যে অন্যরকম একটা গতি আর ভঙ্গি নিয়ে আসে। তারপর তো তিনি প্যারিস হয়ে থাইল্যান্ডে, আর সেখানেই তার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। বিশেষ করে থাইল্যান্ডের সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে তার শিল্পে একটা বলা যায় নাটকীয় পরিবর্তন আসে। তিনি একদম গতানুগতিক জিনিসপত্রের বাইরে গিয়ে বেশ র্যাডিক্যাল কিছু উপকরণ নিয়ে কাজ শুরু করেন, যা তার শিল্পকে একটা অন্যরকম শক্তি দিয়েছিল। তার ব্যাংকেকে প্রদর্শনীতে কি ছিল জানেন? সিমেন্ট, কাঠ, পাথর তো ছিলই, কিন্তু তার সাথে ছিল ভিয়েতনাম যুদ্ধে বিধ্বস্ত হওয়া আমেরিকান বিমানের ধ্বংসাবশেষ। একটু ভাবুন ব্যাপারটা, যুদ্ধের বিভীষিকা, সেই ধ্বংসস্তূপ থেকে নতুন শিল্পের জন্ম দেওয়া, এটা একই সাথে কতটা সাহসী আর প্রতীকী একটা কাজ ছিল। তো সারা বিশ্ব ঘুরে এত অভিজ্ঞতার সঞ্চয়ের পরেও নভেরার সবচেয়ে বড় আর স্থায়ী কাজটা কিন্তু রয়ে গেছে তার নিজের দেশে। হ্যাঁ, আমরা আবার ফিরে আসছি শহীদ মিনারের গল্পে। চলুন এবার তার ভূমিকাটা আরেকটু কাছ থেকে দেখি। একটা ব্যাপার প্রায়ই ঘটে, শহীদ মিনারের নকশার কৃতিত্বটা বেশিরভাগ সময় একা হামিদুর রহমানকেই দেওয়া হয়। কিন্তু সত্যিটা হলো, একদম মূল পরিকল্পনা থেকে শুরু করে ভাস্কর্যগুলোর ডিজাইন সবকিছুতেই নভেরার ভূমিকা ছিল প্রধান। তাকে শুধু সহযোগী বললে আসলে ভুল হবে, তিনি ছিলেন অন্যতম মূল নকশাকার। আর এই সত্যিটা আমাদের জানা দরকার। অনেক অনেক বছর লোকচক্ষুর আড়ালে থাকার পর অবশেষে ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার তাকে সম্মান জানায়। তাকে দেওয়া হয় দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক।
হ্যাঁ, স্বীকৃতিটা আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, কিন্তু এটা ছিল ভীষণ জরুরি একটা রাষ্ট্রীয় সম্মান। কিন্তু জানেন, এই খুশির মুহূর্তটাতেও একটা বিষাদের ছোঁয়া ছিল। নোভেরা আহমেদ পুরস্কারটা নিতে আসেননি। তাকে এটা দেয়া হয়েছিল অনুপস্থিতিতে, মানে ইন অ্যাবসেন্সিয়া। কেন আসেননি তিনি? এই প্রশ্নটা তার জীবনকে ঘিরে থাকার রহস্যের জালটাকে যেন আরও গভীর করে তোলে। নোভেরা তার জীবনের বেশিরভাগ সময়টায় কাটিয়েছেন পর্দার আড়ালে, একদম একা। কিন্তু তার কাজ, তার শিল্পকর্ম, সেগুলো কথা বলে। চলুন দেখি কিভাবে তার সে হারিয়ে যাওয়া গল্পকে আমরা আবার খুঁজে পেয়েছি আর তার রেখে যাওয়া ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছি। ঘটনাটা ১৯৯৮ সালের। ঢাকায় তিনি যে কাজগুলো ফেলে গিয়েছিলেন সেগুলো নিয়ে একটা প্রদর্শনীর আয়োজন করা হয়। আর এই প্রদর্শনীটাই যেন এক ধাক্কায় নতুন প্রজন্মের কাছে নভেরাকে ফিরিয়ে আনল। তিনি নেই, কিন্তু তার শিল্পকর্মগুলোই তার হয়ে কথা বলছিল, তার সেই শক্তিশালী ঐতিহ্যকে আবার জাগিয়ে তুলেছিল। নোভেরা আহমেদের জীবনটা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। শিল্প মানে শুধু সুন্দর কিছু দেখা নয়, শিল্প একটা দেশের, একটা জাতের পরিচয় তৈরি করে। তার ভাস্কর্যগুলো তো শুধু সিমেন্ট বা পাথরের মূর্তি না, এগুলো আমাদের ইতিহাসের এক একটা জীবন্ত দলিল। সবশেষে নোভেরার গল্পটা আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়। আচ্ছা, ইতিহাসের পাতায় এরকম আরও কতজন নোভের আহমেদ হারিয়ে গেছেন? আরও কতজন পথিকৃৎ আছেন যারা আমাদের আবিষ্কারের অপেক্ষায়?